চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মডেল সোনিয়া পারভিন রত্না। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে মিস অ্যান্ড মিস্টার গ্ল্যামার লুক সিজন 3-এ আপনি টপ 4-এ ছিলেন, সেই জার্নিটা কেমন ছিল এবং পুরো যে জার্নিতে আপনার অংশগ্রহণটা কেমন ছিল, আপনি আপনার জায়গা থেকে পারফরমেন্স কেমন করেছেন? প্রথমত জার্নিটা অনেক ভালো ছিল, তবে আমার জন্য জার্নিটা এত সহজ ছিল না, কারণ আমি যে এনভায়রনমেন্টে থাকি সেখান থেকে গ্ল্যামার লুক এরকম একটা রিয়েলিটি শোতে অডিশন দেওয়া, এবং এটার জার্নি ছিল 3 মাসের। তো সেটা ক্যারি করাটা আমার জন্য একরকম একটা চ্যালেঞ্জের ছিল। আমি যখন ফার্স্ট অডিশন দিতে আসছি, অনেকেই আমাকে বলেছে তুমি অডিশন দিতে যাচ্ছ, মেবি স্কার্ট পাবে না। তো যারা আমার খুব কাছের মানুষ তারাই আমাকে এই ধরনের কথা বলেছে। জাস্ট আমি আমার নিজের একটা কনফিডেন্ট এবং আমার একটা ড্রিম ছিল, যে ড্রিমটা হয়তো অনেক আগে আমি পূরণ করতে চেয়েছিলাম, বিশেষ কিছু কারণে পারিনি। তো আমি যখন অডিশনটা দিলাম, ইয়েস কার্ড পেলাম, এবং ওখান থেকে যখন আমার সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল পর্যন্ত আমি গিয়ে পৌঁছে এলাম, তখন সবাই অনেকেই যারা নিন্দুকে অনেক কথাই বলেছিল, তাদেরকে আমি প্রমাণ করে দিলাম যে আসলে নিজের যে ভিতরে যে চেষ্টা থাকে এবং আমি যদি আমার প্রতিভা থাকে, তো আমি সামনে অবশ্যই যেতে পারবো। এবং সেই সিজনে অনেক কিছু ইনসিডেন্ট ঘটেছিল, তার মধ্যে একটা অন্যতম ইনসিডেন্ট যদি আমরা বলি যেটি বেশ ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে জায়েদ খানকে নিয়ে। যে সেখানে আপনাকে কোশ্চেন করা হয়েছিল যে নারীরা কিসে আটকায়, আপনি সম্ভবত বলেছিলেন যে নারীরা ইদানিং জায়েদ খানে আটকায়। সো সেই ইনসিডেন্টের পরে এটা নিয়ে বেশ ট্রোল হয়েছে, বেশ কন্ট্রোভার্সি হয়েছে। আপনার জীবনে সেটি কতটুকু ইফেক্ট পড়েছে এবং আপনি যে অ্যান্সারটি দিয়েছিলেন সেটি কি চিন্তা করে দিয়েছিলেন? অ্যাকচুয়ালি তখন এমন একটা মুহূর্ত ছিল, তখন জায়েদ ভাইয়া যখন প্রশ্ন করেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এই অ্যান্সারটা দিই, বাট আমার এই অ্যান্সারটা যে এতটা ভাইরাল হবে এটা ভাবিনি। এবং এটা ভাইরাল হওয়ার কারণে যেটা আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমি যখন যে কোনো প্রোগ্রামে যেতাম, যারা আমার মানে সাংবাদিক ভাইরা ছিল এবং যারা আমার আশেপাশে ছিল, তার একটাই কথা বলতো, ওই যে সোনিয়া আপু আসছে না, যেটা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকে কি আপু কেমন আছেন, জায়েদ খানে আটকাইছেন, মানে এই যে একটা কথা বলতো, একদিক দিয়ে ভালো লাগতো, মজা লাগতো, বাট ওইরকম মানে খারাপ ফিল আমার হয়নি। তবে উনার মাধ্যমে আমার দেখা গিয়েছে আমার পরিচিতিটা একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে থ্যাঙ্কস জায়েদ খান ভাইকে। টপ 4-এ যখন আপনি সিলেক্টেড হলেন, টপ 4-এ আসার পরে কি চিন্তা করেছিলেন যে আপনি কি আসলে ফাইনালিস্ট বা আসলে উইনার হবেন কিনা, এই চিন্তাটা মাথায় ছিল কিনা, নাকি টপ 4-এ আসার পরে আপনি স্যাটিসফাইড ছিলেন? না, আমাদের তো প্রথম যে রাউন্ড ছিল, আমরা 40 জন ছিলাম, ছেলে এবং মেয়ে। তারপরে ওখানে গিয়ে আমাদের সেমিফাইনালে সবাই বাদ হয়ে আমরা টপ 10 ছিলাম, 10 হোল। সেখানে গিয়ে আবার আমরা টপ 5-এ গিয়েছি। তো আমার মনে হচ্ছিল যে মানে ফার্স্ট পজিশনটা মেবি আমি হয়তো বা হতে পারবো, আমার এরকম ভিতর থেকে মানে একটা খুব এক্সাইটেড কাজ করছিল। তারপরে যখন আমি গিয়ে টপ 4-এ গিয়ে আটকে গেলাম, একটু মনটা স্বাভাবিক খারাপ লেগেছে, বাট আমি মনে করি যে আমার যে এই যুদ্ধটা 3 মাসের এবং এই অডিশন, সেমিফাইনাল এবং টপ 4-এ গিয়ে আমি পৌঁছাইছি, এটাই আমি থ্যাঙ্কস, আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। রিসেন্টলি আরেকটি কাজ করেছেন আপনি, মডেলিং শো করেছেন, সেটি হচ্ছে হার্লিনের, সেই সম্পর্কে একটু জানতে চাই, অভিজ্ঞতা কেমন? ওয়াও, এইটা ছিল মানে আমরা যারা মডেল আছি, নতুন যারা নিউ কামার, আমাদের কাছে একটা ড্রিম মনে হয়েছে, কারণ শাকিব খান ছিল এবং আরও যারা ছিল সঙ্গে। যখন শাকিব খান আসছে স্টেজে এবং আমরা যখন ছিলাম ওনার পেছনে, আমার কাছে মানে একেবারে মনে হচ্ছে ড্রিম কাজ করেছে, ট্রু। কারণ ওনাকে সবসময় আমরা স্ক্রিনে দেখেছি, এবং যখন আমাদের স্টেজে আসলো এবং আমরা ওনার সঙ্গে ক্যাটওয়াক করলাম, খুব ভালো লেগেছে। আর আমি সেকেন্ড ক্যাটওয়াক করেছি অঞ্জনা ম্যাডামের সঙ্গে, আমাদের যে পুরনো ঐতিহ্য যে শাড়িটা ছিল, অঞ্জনা আপু এবং আমরা যারা মডেল ছিলাম আমরা ওটা ক্যারি করেছিলাম। আচ্ছা, এই অঙ্গনে আসার পরে পরিবার থেকে সাপোর্ট কেমন পেয়েছেন?
পরিবার থেকে কখনোই সাপোর্ট পাইনি। আমি যদি সাপোর্ট পেতাম হয়তোবা অনেক দূরে আমি পৌঁছে যেতাম। আর সাপোর্ট এখন পর্যন্ত ওইরকম পাই না। যতটুকু পাচ্ছি আমার সম্পূর্ণ নিজের মনোবল এবং নিজের চেষ্টায়। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ভালো কিছু কাজ করতে চাই। এখন পর্যন্ত আমার মতন আমি এখনও কাজ ওইরকম পাইনি। ভালো কিছু কাজের জন্য ওয়েট করছি। একজন ভালো মডেল হওয়ার জন্য কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের হলো মনটা অবশ্যই ভালো রাখতে হবে। আর মডেল বলতে আমরা মনে করি একেবারে জিরো ফিগার বা লম্বা এমন না, আপনার প্রেজেন্টেশনটা ভালো থাকতে হবে। এক সময় দেখা গিয়েছে যে জিরো ফিগার এবং যারা অনেক লম্বা তারা স্টেজে হেঁটেছে। এখন কিন্তু প্লাস বিউটি থেকে শুরু করে আমাদের হেলদি যারা আছে তারা স্টেজে ক্যাটওয়াক করছে। সো তবে হ্যাঁ, আমাদের মেনটেন করতে হবে, ফিটনেসটা মেনটেন করতে হবে। একটা স্টেজে একটা ড্রেস যখন আমি ক্যারি করব তখন যদি আমাকে পচা দেখায় সেক্ষেত্রে ভালো লাগবে না। তো আমার মনে হয় ভালো মানুষ হতে হবে এবং আমার কাজটাকে শিখতে হবে, লজ্জা করা যাবে না। আমি যতটুকু পারি এটা আরেকটু চেষ্টা করে আরও যেন আমি ভালো একটা লেভেলে যেতে পারি, ভালোভাবে শিখে সামনে যেতে পারি, সেটা চেষ্টা রাখতে হবে। শেখার আগ্রহটা থাকতে হবে। আচ্ছা, মডেল তো আমাদের বাংলাদেশে অনেকই রয়েছে, আমরা অনেক মডেলকেই দেখি। সেই জায়গা থেকে যেহেতু মডেলদের সংখ্যা বা মডেলের জায়গা থেকে নিজের জায়গাটা স্ট্যাবলিশ করাটা কিন্তু একটু ডিফিকাল্টি হয়ে যায়, কারণ অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সকলেই ভালো করছে সবার জায়গা থেকে। সেই জায়গা থেকে নিজের ভালো করার জন্য বা নিজের মধ্যে কি ডিফারেন্স এনেছেন যা অন্যান্য মডেল থেকে আপনাকে হয়তো ডিফারেন্ট করে, বা অন্যান্য মডেল থেকে আপনাকে সেখানে ফোকাস করে যে এই যে রত্না বা এই যে সোনিয়া, এই ব্যাপারগুলো নিজের মধ্যে ধারণ করেছেন কিনা বা নিজের মধ্যে কোনো চেঞ্জ এনেছেন কিনা, আনার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, চেষ্টা তো করেছি। আমি যখন যে প্রোগ্রামে যাই আমার ড্রেসগুলো থাকে আমার মন রেডি করা। তো সেই ক্ষেত্রে লুকটা আমার ড্রেস ডিজাইন করেন? হ্যাঁ, ডিজাইন করি আমি নিজে। তো সেই ক্ষেত্রে আমি যখন আমার ড্রেসটা ক্যারি করি তো সবার ফার্স্টে আমার দিকেই লুকটা যায় যে ও এরকম লুক দিয়েছে, এরকম লিপস্টিক পরেছে, দেখা গিয়েছে আমি গ্রিন কালার লিপস্টিক ইউজ করছি। তো অনেকে বলছে গ্রিন কালার, বাট আমার ভালো লাগে আমি দিয়েছি। আরেকটা ব্যাপার সেটা হলো অনেক মডেল আছে সেক্ষেত্রে দেখা গিয়েছে ওরা অহংকারী যে জিনিসটা থাকে, একটা তারা নিজে থেকে কারোর সঙ্গে কথা বলে না, কেউ কথা বললে অনেকে অ্যান্সার দেয় না। তো আমার তাদের মধ্যে একটাই পার্থক্য, আমি এই জিনিসটা নিয়ে থাকি না। আমি সবার সঙ্গে এসে কথা বলি, আপু কেমন আছেন, ভালো আছেন বা কেমন আছো। কেউ সেলফি উঠাতে আসলে হেসেই সেলফি উঠায়। তো এটা আমার আলাদা ব্যাপার। আচ্ছা, মডেলিং সেক্টরে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, এমনিতেই আপনি একটা ভাইরাল হয়ে গেছেন, আরও কি ভাইরাল হতে চান কিনা? না, আমি ভাইরাল হতে চাই না। এখন আমি ভালো কিছু কাজ করতে চাই, সেটার জন্য ওয়েট করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আমার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রতিটা মানুষের নেগেটিভ পজিটিভ থাকবে, আপনারা নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভভাবে দেখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন ভালো থাকি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।